আমি ওর হাতটা ধরে থামিয়ে দেই এবং বলি, সামিয়া বিশ্বাস করো। আমাকে আর বলতে না দিয়েই সামিয়া ঠাস ঠাস করে আমাকে দুটো থাপ্পড় দিল আর বলল, তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? আর কি বললি? বিশ্বাস। এটা বলে হা হা করে হাসতে লাগলো এবং বলল, কাকে বিশ্বাস করব? তোকে। একটা মেয়েকে করার চেষ্টা করে আমার কাছে এসে বলল, আমাকে বিশ্বাস করো। আর আমি তাই বিশ্বাস করে নিব যে তুই নির্দোষ। তোর মতো চরিত্রহীনকে আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। আর কখন আমার সামনে আসবি না। তোর এই পাপী মুখটা নিয়ে আমার সামনে আসবি না। সামিয়ার মুখে চরিত্রহীন কথাটা শুনে আমার শরীর অবশ হয়ে গেল। আমি কাকে এতদিন যাবৎ ভালোবেসে আসছি, যে আমাকে একটা কথা বলার সুযোগ না দিয়েই মিথ্যা অপবাদ দিয়ে দিল। সামিয়ার সব কথাগুলো শুনে যতটা না কষ্ট পেয়েছি, তার মুখ থেকে চরিত্রহীন কথাটা শুনে তার থেকে 1000 গুণ বেশি কষ্ট পেয়েছি। সামিয়াকে বললাম, সামিয়া তুমি আমার কথা না শুনে এত বড় একটা অপবাদ দিতে পারলে? তবে একটা কথা মনে রেখো, যেদিন সত্যটা জানতে পারবা সেদিন খুব কান্না করবা, কিন্তু আফসোস ওই দিন আর আমাকে পাবা না, আর কোনোদিন তোমার সামনে আসবো না। আর হ্যাঁ, পারলে চরিত্রহীনকে ক্ষমা করে দিও। ভালো থেকো আর নিজের যত্ন নিও। এটা বলে চোখের পানি মুছতে মুছতে চলে আসলাম। এখন আমার উদ্দেশ্য হলো, সো গাইজ, সম্পূর্ণ গল্প পাওয়ার জন্য এখন আর দেরি না করে আমার ইউটিউবে চলে যাও। চ্যানেলের নাম হচ্ছে ভিশনারি সাজিদ। তোমরা চাইলে টিকটকের বায়ো থেকেও যেতে পারো। আর কোনোদিন তোমার সামনে আসবো না। আর হ্যাঁ, পারলে চরিত্রহীনকে ক্ষমা করে দিও। ভালো থেকো আর নিজের যত্ন নিও। এটা বলে চোখের পানি মুছতে মুছতে চলে আসলাম। এখন আমার উদ্দেশ্য হলো এই শহর ছেড়ে চলে যেতে হবে। আর কারো মায়ে পড়া যাবে না, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। ভাবতে ভাবতে বাস স্ট্যান্ডে চলে আসলাম। সকালে আমি রাফিকে বলছিলাম যে আমার ঢাকা যাওয়ার জন্য একটা টিকিট কাটতে। বাসে উঠে সিটে বসলাম। একটু পরে বাস ছেড়ে দিল। বাস চলার দূরত্ব যতই বাড়তেছে, আমার মনের ভিতর অশান্তি ততই বাড়তেছে। নিজের শহর ছেড়ে চলে যাচ্ছি, যেতে মন চাচ্ছে না, কিন্তু আমি অসহায়, আমি বাধ্য। এই ছিল সামিয়ার ভালোবাসা। তবে অবিশ্বাস করার এই কথা, যেখানে নিজের পরিবারের লোক আমাকে বিশ্বাস করে নাই, সেখানে সে তো অন্য ফ্যামিলির মেয়ে। ভাবতেছি ঢাকা যেয়ে আমি কি করব, কি খাবো। আমার কাছে ক্রেডিট কার্ড, মানি ব্যাগ, ঘড়ি, মোবাইল কিছুই ছিল না। সব বাসায় রেখে আসছি, শুধু সিম কার্ডটা পকেটে আছে। আসার সময় রাফি আমাকে জোর করে 10,000 টাকা দিয়েছিল, এটাই আমার শেষ সম্বল। এসব চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি। বাসের হেল্পার ডাক দিয়ে আমার ঘুম ভাঙালো। হেল্পার, মামা ঢাকা পৌঁছে গেছি, নামবেন? আমি বললাম, আচ্ছা মামা। বাস থেকে নেমে রাস্তা দিয়ে হাঁটতেছি আর ভাবতেছি কোথায় যাব, বাসা কোথায় পাবো। হাঁটতে হাঁটতে হঠাৎ পেটের মধ্যে ক্ষুধা অনুভব করলাম। সামনে তাকিয়ে দেখি একটা চায়ের দোকান। ওই দোকানে গিয়ে একটা রুটি আর একটা কলা খেয়ে পানি খেলাম। বিল দিয়ে দোকানদারকে বললাম, মামা এখানে বাসা ভাড়া পাওয়া যাবে কোথায়? দোকানদার বলল, নতুন নাকি মামা? আমি বললাম, হ্যাঁ। দোকানদার বলল, মামা ঢাকা শহরে তো বাসা পাওয়া মুশকিল, সামনের দিকে খোঁজ করতে পারেন। আমি বললাম, আচ্ছা। রাস্তা দিয়ে হাঁটতেছি আর মনে মনে ভাবতেছি, এই ব্যস্ত শহরে বাসা ভাড়া পাওয়াটাও কি সহজ ব্যাপার? না না, এই শহর ব্যস্ত না, শহরের মানুষগুলো ব্যস্ত। হঠাৎ করে চোখে পড়লো একটা বয়স্ক লোক ফোনে কথা বলতে বলতে রাস্তার বেশ মাঝখানে চলে গেছে। বিপরীত দিক থেকে একটা ট্রাক হর্ন দিতে দিতে আসতেছে, সেদিকে লোকটার কোনো খেয়াল নাই। আমি আর কোনো কিছু চিন্তা না করে দৌড়ে গিয়ে লোকটাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলাম। তারপর আমার কিছু মনে নাই। চোখ খুলে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। সো গাইজ, সম্পূর্ণ গল্প পাওয়ার জন্য এখন আর দেরি না করে আমার ইউটিউবে চলে যাও। চ্যানেলের নাম হচ্ছে ভিশনারি সাজিদ। তোমরা চাইলে টিকটকের বায়ো থেকেও যেতে পারো। চোখ খুলে আমি নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। আমার চোখ খুলতেই দেখি পাশে নার্স বসে আছে। নার্স বলল, অবশেষে 13 দিন পর তাহলে আপনার জ্ঞান ফিরলো। আমি অবাক হয়ে বললাম, কি 13 দিন পর আমার জ্ঞান ফিরলো মানে? কি হয়েছিল আমার? আর আমি এখানেই বা কেন আসছি? কে নিয়ে আসলো আমায়? নার্স বলল, প্লিজ আপনি শান্ত হন, আপনার বেশি কথা বলা বারণ আছে, আমি আসতেছি। এটা বলে নার্স বাইরে চলে গেল। তারপর আমি ভাবতে লাগলাম, কি আমাকে এখানে আনলো? আমি তো ওই লোকটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিছিলাম, তিনি কি এখনো বেঁচে আছে? এরকম নানান চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। হঠাৎ কে যেন বলল, তাহলে আপনার জ্ঞান ফিরেছে? কথাটা শুনে দরজার দিকে তাকালাম। দরজার দিকে তাকিয়ে অবাক হলাম, কেননা দরজা দিয়ে যে লোকটা ঢুকতেছিল সেই লোকটিকে দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ লোকটা হলো সেই লোকটা যাকে আমি ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিছিলাম। লোকটি বলল, বাবা তাহলে তোমার জ্ঞান ফিরেছে, এখন তোমার কেমন লাগতেছে? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আঙ্কেল আপনি কেমন আছেন? আর আমাকে এখানে কি নিয়ে আসছে? আঙ্কেল বলল, আলহামদুলিল্লাহ বাবা আমিও ভালো আছি। আমি তোমাকে এখানে নিয়ে আসছি
আমি বললাম, আঙ্কেল আমার কি হয়েছিল? আঙ্কেল বলল, তুমি যখন আমাকে বাঁচানোর জন্য ধাক্কা দিছিলে ঠিক তখনই তুমি ওই ট্রাকটির সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে গেছিলা, আর পরে গিয়ে তোমার মাথায় প্রচণ্ড আঘাত লাগছিল। সেখান থেকে আমি তোমাকে দ্রুত এখানে নিয়ে আসছি। আজকে 13 দিন পর তোমার জ্ঞান ফিরলো। আমি চুপ করে কথা শুনতেছি। ডাক্তার আমাকে চেক আপ করে বললেন, সমস্যা নেই, 2 দিন পরেই রোগীকে বাসায় নিয়ে যেতে পারবেন। বাসায় গিয়ে কিছুদিন রেস্ট নিতে হবে আর মাঝে মাঝে চেক আপ করতে হবে। এটা বলে ডাক্তার রুম থেকে বেরিয়ে গেলেন। আঙ্কেল আমার কাছে এসে বলতেছিলেন, তোমার নাম কি বাবা? আমি বললাম, শাহিদ হাসান শাহী। আঙ্কেল বলল, বাবা তোমার বাসা কোথায় আর তোমার আব্বু আম্মু কোথায়? মুহূর্তে আমার মনটা আরো খারাপ হয়ে গেল। আমি নরম সুরে বললাম, সো গাইজ, সম্পূর্ণ গল্প পাওয়ার জন্য এখন আর দেরি না করে আমার ইউটিউবে চলে যাও। চ্যানেলের নাম হচ্ছে ভিশনারি সাজিদ। তোমরা চাইলে টিকটকের বায়ো থেকেও যেতে পারো। আঙ্কেল বলল, বাবা তোমার বাসা কোথায় আর তোমার আব্বু আম্মু কোথায়? মুহূর্তে আমার মনটা আরো খারাপ হয়ে গেল। আমি নরম সুরে বললাম, আসলে আমি এই শহরে নতুন আসছি আর আমাকে আমার আব্বু আম্মু বাসা থেকে বের করে দিচ্ছে। আঙ্কেল অবাক হয়ে বলল, বাসা থেকে বের করে দিচ্ছে মানে? তারপর আমি আঙ্কেলকে সব কিছু খুলে বললাম। আঙ্কেল বলল, মন খারাপ করো না বাবা, আমি আছি তোমার পাশে, তুমি রেস্ট নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি বললাম, আচ্ছা আঙ্কেল। আঙ্কেল চলে গেল আর আমি ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল। একটু পরে আঙ্কেল খাবার নিয়ে আসলো। আমি খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। কোনোভাবে 2 দিন পার করলাম বদ্ধ রুমে। আজকে আমাকে রিলিজ দিবে। ডাক্তারের কাছ থেকে রিলিজ নিয়ে আঙ্কেলের সাথে হাসপাতাল থেকে বেরিয়ে আসলাম। বাইরে এসে দেখি একটা দামি গাড়ি পার্কিং করা আছে। আমরা সেটাতে উঠলাম এবং একটা রাজপ্রাসাদের মতো বাসায় আসলাম। তবে ওই বাসাটা আমাদের ছিল না, আমার আব্বুর বাসার থেকেও অনেক বড় বাসা ছিল। তারপর আঙ্কেল আমাকে একটা রুম দেখিয়ে দিল। আমি রুমটা দেখতেছি, এমন সময় আঙ্কেল এসে বলল, বাবা তোমার রুমটা কি পছন্দ হয়েছে? আসলে রুমটা অনেক সুন্দর ছিল, বেশ গুছগাছ ছিল, আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। আমি বললাম, হ্যাঁ আঙ্কেল আমার পছন্দ হয়েছে। আপনি কি এই বাসায় একাই থাকেন? আঙ্কেল বলল, হ্যাঁ বাবা। আমি বললাম, আঙ্কেল এই রুমে আগে কে থাকতো? আঙ্কেল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সো গাইজ, সম্পূর্ণ গল্প পাওয়ার জন্য এখন আর দেরি না করে আমার ইউটিউবে চলে যাও। চ্যানেলের নাম হচ্ছে ভিশনারি সাজিদ। তোমরা চাইলে টিকটকের বায়ো থেকেও যেতে পারো। আমি বললাম, আঙ্কেল এই রুমে আগে কে থাকতো? আঙ্কেল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবা এইখানে আমার ছেলে থাকতো। আমি অবাক হয়ে বললাম, কোথায় গেছে আপনার ছেলে? আঙ্কেল বলল, এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আমি কৌতূহল নিয়ে বললাম, মানে? আঙ্কেল বলল, তাহলে শোনো, আজ থেকে 5 বছর আগের কথা। আমার ছোট একটা সুখের সংসার ছিল। তোমার বয়সের এবং তোমার মতো দেখতে আমার একটা ছেলে ছিল। আমি ব্যবসার কাজে বাইরে থাকতাম। সেখান থেকে বাসায় ফিরে আসি, তখন ছেলে আমার কাছে বায়না করে যে সে সিলেটে ভ্রমণ করবে। আমিও আর ছেলের কথা না করতে পারি নাই। ছেলের খুশিতেই আমার খুশি ছিল। তারপর আমি গাড়ি নিয়ে বের হলাম সিলেটের উদ্দেশ্যে। আমার ছেলে নিজেই ড্রাইভ করতেছিল। সেদিন আর ড্রাইভারকে নেই নাই, রেখে আসলাম বাসায়। আল্লাহর রহমতে খুব ভালোভাবে সিলেটে ঘোরাফেরা করলাম। কিন্তু কে জানতো এই ঘোরাফেরাই ওদের সাথে আমার শেষ ঘোরাফেরা হবে। সেখানে সবকিছু ভালোই দেখলাম, সবাই খুশি হয়েছি। পরের দিন আমার একটা জরুরি মিটিং থাকায় সন্ধ্যায় বের হলাম ঢাকার উদ্দেশ্যে। ঢাকা যাওয়ার সময় আকাশটা বেশ পরিষ্কার ছিল, কিন্তু মাঝপথে আসতেই হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। গাড়ি চলতেছে তার আপন গতিতে, হঠাৎ করে একটা পাথরের ট্রাকের সাথে ধাক্কা লেগে গাড়ি ভেঙে চুরে শেষ হয়ে যায়। তারপরে আমার কিছু মনে নেই। জ্ঞান ফিরলে দেখি আমার অফিসের ম্যানেজার আমার পাশে বসে আছে। আমার অফিসের ম্যানেজার খুব ভালো মানুষ ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম আমার ছেলের কথা, কিন্তু সে কোনো কথা বলতেছিল না, একদম চুপচাপ করে বসেছিল। এতেই আমি বুঝতে পারছি যে ওরা আর পৃথিবীতে নেই। তারপর থেকে আমি একাই থাকি। এই বয়সে আমি আর কাউকে আমার জীবনে জড়াইনি। কথাগুলো বলেই হাউমাউ করে কান্না করতে শুরু করলো। আঙ্কেল বলল, বাবা তোর কাছে আমার একটা আবদার আছে, তুই পূরণ করবি? আমি বললাম, সো গাইজ, সম্পূর্ণ গল্প পাওয়ার জন্য এখন আর দেরি না করে আমার ইউটিউবে চলে যাও। চ্যানেলের নাম হচ্ছে ভিশনারি সাজিদ। তোমরা চাইলে টিকটকের বায়ো থেকেও যেতে পারো। আঙ্কেল অসহায়ের মতো বলল, বাবা তোর কাছে আমার একটা আবদার আছে, পূরণ করবি? আমি বললাম, বলেন। আঙ্কেল বলল, বাবা তুই আমার ছেলে হয়ে থাক, কথা দিলাম তোকে কোনোদিন কষ্ট দিব না, তুই শুধু আমাকে বাবা বলে ডাকবি। এইটা বলে সে অঝরে কান্না করতে লাগলো। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ আজ থেকে তুমি আমার বাবা, এখন থেকে তুমি আমার উপর ছেলের অধিকার খাটাবে। আঙ্কেল আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। আমি তার চোখের পানি মুছে দিয়ে বললাম, বাবা আর কেঁদো না, এই দেখো তোমার ছেলে আবারও ফিরে আসছে। অনেকক্ষণ ধরে কান্না করার পর বাবা নিজে খাবার নেওয়ার জন্য গেল। আমি এদিকে ফ্রেশ হয়ে খাটে বসে আছি। বাবা খাবার নিয়ে এসে নিজের হাতে আমাকে খাইয়ে দিল। খাওয়া দাওয়ার পরে
আমাকে ওষুধ খাইয়ে দিল এবং হাত বুলিয়ে দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিল। রুমে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, হায় রে দুনিয়া, যেখানে নিজের আপন মানুষগুলো অবিশ্বাস করে ছুঁড়ে ফেলে দিছে, সেখানে অপরিচিত একজন মানুষ রাস্তা থেকে তুলে এনে আমাকে বিশ্বাস করে নিজের ছেলের মর্যাদা দিল। আব্বু আম্মুর কথা খুবই মনে পড়তেছিল, কেমন আছে তারা ভাবতে চোখের কোণে পানি চলে আসলো। তারপর হঠাৎ করে ঘুমিয়ে গেলাম। ফজরের আব্বুর ডাকে ঘুম থেকে উঠলাম, ওজু করে আব্বুর সাথে নামাজ আদায় করলাম। নামাজ পড়ে আবারও ঘুমিয়ে গেলাম। সকালে আব্বু আমার রুমে নাস্তা নিয়ে খাইয়ে দিল এবং ওষুধ খাইয়ে দিল আর বলল, আমি একটু বাইরে যাব, তুই এখানে রেস্ট কর। তারপর আমি রুমে একা বসে আছি। প্রায় 1 ঘন্টা পর আব্বু হঠাৎ করে আসলো। হাতে দেখি কিছু ব্যাগগুলো আমাকে দিয়ে বলল, সো গাইজ, সম্পূর্ণ গল্প পাওয়ার জন্য এখন আর দেরি না করে আমার ইউটিউবে চলে যাও। চ্যানেলের নাম হচ্ছে ভিশনারি সাজিদ। তোমরা চাইলে টিকটকের বায়ো থেকেও যেতে পারো। প্রায় 1 ঘন্টা পর আব্বু আসলো। হাতে দেখি কিছু ব্যাগগুলো আমাকে দিয়ে বলল, এখানে কিছু প্যান্ট আছে, কিছু টি শার্ট আছে, আর ওই ব্যাগের মধ্যে একটা ফোন আছে, ওইটা তুই ব্যবহার করিস। আমি বললাম, এত কিছু নিয়ে আসার কি দরকার ছিল আব্বু? আব্বু বলল, তোর দরকার না থাকলেও আমার দরকার আছে, তুই আর একটা কথাও বলবি না, আমি কিছু শুনতে চাই না। কি আর করার, নিলাম। ফোনের ব্যাগটা খুলে দেখি একটা রেডমি ফোন। যাই হোক, চলবে। 15 দিন কেটে গেল। আব্বুর সেবা যত্নে আমি এখন অনেকটাই সুস্থ হয়ে গেছি। সকালে নাস্তা করার সময় আব্বুকে বললাম, আব্বু, আমি একটা জব করতে চাই। আব্বু ধমক দিয়ে বলল, আমার কি কমতি আছে যে তুই জব করবি? আমি বললাম, আমি তা বলি নাই আব্বু, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। তারপর আব্বু বলল, তাহলে অফিসে জয়েন করো। আমি বললাম, আমি তো বেশি পড়ালেখা করিনি। আব্বু বলল, কোনো সমস্যা নাই। আমি বললাম, আচ্ছা। আব্বু বলল, কবে থেকে জয়েন করবি? আমি বললাম, কাল থেকে। ঠিক আছে। পরের দিন সকালে নাস্তা করে রিক্সা করে অফিসে গেলাম। আব্বু আমাকে অফিসটা দেখিয়েছিল, এজন্য আসতে কোনো সমস্যাও হয় নাই। রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে অফিসে ঢুকতেই ম্যানেজার আমাকে আমার কেবিনে নিয়ে গেলেন। একটু পরে আব্বু এসে সবার সাথে পরিচয় করে দিল আর ম্যানেজারকে বলল আমাকে যেন বেশি কাজ না দেওয়া হয়। ম্যানেজার আমার কেবিনে এসে আমার কাজ বুঝিয়ে দিলেন। যাই হোক, প্রথম দিন তো তাই তেমন কাজ নেই। তাছাড়া যে কাজগুলো দিছিল ওগুলো আমার আগে থেকে জানা ছিল। টুকিটাকি কাজ করছিলাম, এমন সময় পিয়ন এসে বলল, সো গাইজ, সম্পূর্ণ গল্প পাওয়ার জন্য এখন আর দেরি না করে আমার ইউটিউবে চলে যাও। চ্যানেলের নাম হচ্ছে ভিশনারি সাজিদ। তোমরা চাইলে টিকটকের বায়ো থেকেও যেতে পারো। টুকিটাকি কাজ করছিলাম, এমন সময় পিয়ন এসে বলল, স্যার, মানে আব্বু নাকি ডাকতেছে। আমি আব্বুর কেবিনের সামনে গিয়ে বললাম, আসতে পারি স্যার? আব্বু বলল, আমাকে আর কখনো স্যার বলবি না, আর আসতে কোনো অনুমতিও লাগবে না। আমি বললাম, আচ্ছা। কি জন্য ডেকেছো? আব্বু বলল, আয় বস এখানে, লাঞ্চের সময় হয়েছে, লাঞ্চ কর। তারপর আব্বুর সাথে লাঞ্চ করতে বসলাম। আব্বু আমাকে খাইয়ে দিচ্ছে আর আমিও আব্বুকে খাইয়ে দিচ্ছি। লক্ষ্য করলাম আব্বুর চোখের কোণায় পানি। আমি আর কিছু বললাম না, কারণ ওই পানি কষ্টের পানি নয়, এই পানি হচ্ছে হারানো সুখ খুঁজে পাওয়ার পানি। লাঞ্চ শেষ করে আব্বুকে বলে আমার কেবিনে আসলাম। কাজ করতে করতে কখন যে 5টা বেজে গেল বুঝতেই পারিনি। আব্বু এসে বলল, 5টা বেজে গেছে, কখন বাসায় যাবি? আমি বললাম, এই তো এখনই যাব, চল গাড়িতে করে যাই। না আব্বু, আমি রিক্সা করে চলে যাব। আব্বু রাগ হয়ে বলল, রিক্সায় যাবি মানে? আমি বললাম, আব্বু বোঝার চেষ্টা করো, আমি রিক্সায় করে যাচ্ছি, তুমি চলো। আব্বু মন খারাপ করে বলল, ঠিক আছে আয়। আমিও রিক্সায় করে বাসায় চলে আসলাম। বাসায় পৌঁছে দেখি আব্বু বসে বসে টিভি দেখতেছে। আমাকে দেখে বলল, ফ্রেশ হয়ে আয়, নাস্তা করে। আমি বললাম, আচ্ছা আব্বু। রুমে এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিচে গেলাম। আব্বুর সাথে নাস্তা করে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাইরে আসলাম। বাইরে একটু হাঁটাহাঁটি করে বাসায় গেলাম। নতুন শহরে কোনো বন্ধু না থাকায় বাইরে বেশিক্ষণ থাকলাম না। বাসায় এসে আব্বুর সাথে আড্ডা দিয়ে ডিনার করে আবার রুমে গেলাম। পরদিন সকালে নাস্তা করে অফিসে গেলাম। অফিসে গিয়ে কাজ করে আবার বাসায় চলে আসলাম। এভাবে চলে গেল 1 মাস। এই 1 মাসে আমার কাজ দেখে আব্বু মুগ্ধ হয়েছে। আসলে আমি আগে মাঝে মধ্যে আমার ভাইয়ের সাথে আমাদের অফিসে যেতাম, ইচ্ছে করে এই কাজগুলো করতাম, যার ফলস্বরূপ আজকে আমার কাজগুলো সহজ হয়ে গেছে। এই 1 মাসে অফিসের স্টাফদের মধ্যে বেশ কয়েকজনের সাথে আমার বন্ধুত্ব গড়ে ওঠে। এদের মধ্যে একজনের নাম হচ্ছে আখি, একজনের নাম হচ্ছে বব্বি, নাহিদ, রাকিব আর হচ্ছে রিমন। তবে আরেকটি কথা, এখন অবধি কেউ জানে না যে আমি এই কোম্পানির মালিকের ছেলে। আব্বু সবার সাথে আব্বু সূত্রেই পরিচয় করিয়ে দিতে চাইছিল, কিন্তু আমি হইনি, আমি সাধারণভাবেই আছি। রাতে ডিনার করার সময় আব্বু বলল, বাবা, তুই লেখাপড়াটা একবার শেষ করে না হয় আমার ব্যবসার দায়িত্বটা ঘাড়ে নে। আমি বললাম, আব্বু,
আমি কয়েকদিন অফিসে কাজ করে আবারও পড়াশোনা শুরু করব। তখন আব্বু বলল, আচ্ছা তুই যা ভালো মনে করিস। যাই হোক, ডিনার করে রুমে এসে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা নাস্তা করে আবারও পূর্বের ন্যায় অফিসে গেলাম। অফিসে গিয়ে কাজ করতেছি, এমন সময় পিয়ন এসে বলল, আব্বু আমাকে ডাকতেছে। আমিও চলে গেলাম আব্বুর কেবিনে। আব্বুর কেবিনে গিয়ে দরজা নক করে বললাম, আসতে পারি? আব্বু অনেকটা রেগে গিয়ে বলল, হ্যাঁ আয়। আর তোকে কতবার বলবো যে কেবিনে আসতে কোনো অনুমতি লাগবে না? কথা কি তোর কানে যায় না? আমি গিয়ে আব্বুকে জড়িয়ে ধরে বললাম, আমার শোনা আব্বু, রাগ করে না, ভুল হয়ে গেছে আমার, এরকমটা আর হবে না। এইটা বলে তার কপালে একটা চুমু দিলাম এবং বললাম, কে জন্য ডেকেছো আব্বু? তখন আব্বু আমাকে একটা লেটার হাতে দিয়ে বলল, এটা ভালো মতো পড়তো। আমি লেটারটা হাতে নিয়ে পড়তে শুরু করলাম। পড়া শেষ করে আমি যে কি পরিমাণ খুশি হয়েছি যেটা বোঝাতে পারবো না। লেটারটা ছিল আমার প্রমোশনের, আর আমার পোস্টটা হলো ম্যানেজারের নিচের পোস্ট। আমি আব্বুকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বললাম, ধন্যবাদ আব্বু। আব্বু বলল, ধন্যবাদ দেওয়ার কিছু নাই, এটা তোর কাজের দক্ষতাই হয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমার ছেলে খুশি হয়েছে কি? আমি বললাম, হ্যাঁ আব্বু, অনেক বেশি খুশি হয়েছি। আব্বু বলল, খুব ভালো। আমি বললাম, আব্বু তুমি থাকো। আমি কেবিনে গেলাম। কেবিনে এসে কাজ করতে লাগলাম। অফিস শেষ করে সব বন্ধুকে আমার প্রমোশনের খবরটা জানালাম। সবাই অনেক খুশি। আখি বলল, দোস্ত, অনেকদিন পেট পুরে খাওয়া হয়নি, আজকে যদি তুই একটু পেট পুরে খাওয়াতিস। আমি বললাম, শাকচুন্নি, আপনার তো খালি খাওয়া। এই নাহিদ, বিয়ের পর তুই এই রাক্ষসীকে কি খাওয়াবি? আখি হচ্ছে নাহিদের গার্লফ্রেন্ড। নাহিদ বলল, সেটাই তো চিন্তার ভাই, এখন থেকেই যে খাওয়া খায়, বিয়ের পর না জানি আমাকে ফকির করে দেয়। নাহিদের কথা শুনে আখি বাদে সবাই হেসে দিলাম। আর আখি রাগে ফুঁসতে ফুঁসতে বলল, কি বললি? আমি বেশি খাই, যা তোর সাথে কথা না। আখির আগে ফুঁসতে ফুঁসতে বলল, কি বললি? আমি বেশি খাই, যা তোর সাথে কথাই বলবো না। এটা বলে আখি জোরে জোরে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। আর নাহিদ বেচারা আখির রাগ ভাঙাতে ওর পিছে দৌড় দিল। তারপর আমরা কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপরে ওরা দুজনে আসলো। আমি বললাম, দোস্ত, তাহলে আজকে সন্ধ্যায় তোরা রেস্টুরেন্টে চলে আসিস, আমি তোদের ট্রিট দিব। সবাই খুশি মনে বলল, আচ্ছা ঠিক আছে। এরপরে বাসায় আসলাম। আব্বু এখনো আসেনি, অফিসে একটা মিটিং আছে। যাই হোক, ফ্রেশ হয়ে আসরের নামাজ পড়লাম। আজকে একটু ছাদে গেলাম পরন্ত সূর্যটাকে দেখার জন্য। ছাদে বেশ কিছুক্ষণ থাকার পরে নিচে আসলাম। নিচে এসে দেখি আব্বু আসছে। আব্বুর সাথে বসে টিভিতে খবর দেখলাম। হঠাৎ মনে হলো আজকে তো ট্রিট দিতে হবে। আব্বুকে বললাম, আব্বু আমি একটু বাইরে যাব, আসতে রাত হতে পারে। আব্বু বলল, কেন? আমি বললাম, আমার প্রমোশন হয়েছে, এজন্য বন্ধুরা ট্রিট চাইছে, এজন্য রেস্টুরেন্টে যেতে হবে। আব্বু বলল, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস। আমি বললাম, আচ্ছা। দরজার কাছে আসতে আব্বু ডাক দিল। আব্বু বলল, বাবা এদিকে আয় তো। আমি গিয়ে বললাম, কি হয়েছে বাবা? আব্বু আমাকে একটা ক্রেডিট কার্ড দিয়ে বলল, এটা রেখে দে। আমি আর না করতে পারলাম না, কারণ আমি যদি না নেই তাহলে আব্বু আমাকে ছাড়বে না। বাসা থেকে বের হয়ে রেস্টুরেন্টে গেলাম। গিয়ে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করতেছে। সবাই চলে আসছে, শুধু রিমন বাদে। তারপর ভিতরে আমরা একটা টেবিলে বসলাম। অবশ্য টেবিলটা আমি আগে থেকে বুক করে নিছি। রিমনকে ফোন দিলাম, হ্যালো, কোথায় তুই? এই তো চলে আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়, বললেই ফোনটা কেটে দিলাম। একটু পরে রিমন আসলো। সো গাইস, এতদিন পর ফাইনালি তোমাদের কথা রাখলাম। ইউটিউবে হচ্ছে অলরেডি এর পরবর্তী 10 মিনিটের একটা পার্ট আপলোড করে ফেলছি। আমার চ্যানেলের নাম হচ্ছে ভিশনারি সাজিদ। তোমরা চাইলে টিকটকের বায়ো থেকে গিয়ে এখনই দেখে আসতে পারো। একটু পরে রিমন আসলো। তারপরে যে যার মতো অর্ডার করলাম। খাওয়া দাওয়া শেষ করে যে যার বাসায় চলে আসলাম। রাত প্রায় 10টা বেজে গেছে। বাসায় এসে দেখি আব্বু অফিসের কাজ করতেছে। আমি বললাম, আব্বু তুমি ঘুমাওনি? আব্বু বলল, তোর জন্য অপেক্ষা করতেছিলাম, তাই শুধু শুধু বসে না থেকে একটু কাজ করলাম। আমি বললাম, ডিনার করছো? হ্যাঁ, এইমাত্র করলাম, তুই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। আমি বললাম, হ্যাঁ আব্বু, তুমিও ঘুমিয়ে পড়ো। রুমে এসে শুয়ে পড়লাম। মোবাইলটা হাতে নিয়ে নতুন একটা ফেসবুক আইডি খুললাম। নাম দিলাম অবিশ্বাসীর অবহেলার পাত্র। কিছুক্ষণ ঘাটাঘাটি করে ফোনটা রেখে দিলাম। আর ভাবতে লাগলাম মা বাবার কথা। কেমন আছে তারা? হয়তোবা ভালো আছে, আমার মতো পাপিষ্ট ছেলেকে ছাড়া। কিন্তু আমি তাদের ছাড়া একটু ভালো নেই। তাদের জন্য খুবই কান্না পায়। এই বেইমান মন বারবার তাদের কথা ভাববে। তাদের কথা ভাবতে ভাবতে এমন কোনো দিন নাই যে আমার চোখের পানিতে বালিশ ভেজে নাই। মাঝে মাঝে মনে পড়ে সামিয়ার কথা। মনে মনে ভাবি, সে হয়তো আমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বেছে নিয়েছে। আমার মতো চরিত্রহীনকে তো সে ঘৃণা করতো। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। সকালে নাস্তা করে অফিসে গেলাম। এভাবেই কেটে গেল 1টি বছর। এই 1 বছরে অনেক কিছু চেঞ্জ হয়েছে। আজকে অফিস আগেই ছুটি দিছে। অফিস থেকে এসে লাঞ্চ করতেছিলাম, ঠিক তখনই আব্বু বলল, সো গাইস, এতদিন পর ফাইনালি তোমাদের কথা রাখলাম।
ইউটিউবে হচ্ছে অলরেডি এর পরবর্তী 10 মিনিটের একটা পার্ট আপলোড করে ফেলছি। আমার চ্যানেলের নাম হচ্ছে ভিশনারি সাজিদ। তোমরা চাইলে টিকটকের বায়ো থেকে গিয়ে এখনই দেখে আসতে পারো। অফিস থেকে এসে লাঞ্চ করতেছিলাম, ঠিক তখনই আব্বু বলল, বাবা এবার লেখাপড়াটা শুরু কর। আমি বললাম, হ্যাঁ বাবা, এখন ভর্তি হব। আব্বু বলল, ঠিক আছে, বাসা থেকে একটু দূরে একটা ভালো কলেজ আছে, সেই কলেজের প্রিন্সিপাল স্যারের সাথে আজকে কথা বলছি। কবে ভর্তি হবি? আমি বললাম, কালকে ব্যবস্থা হলে কালকেই। পরদিন আব্বুর সাথে গিয়ে ভর্তি হলাম। সেখানে আব্বু আমাকে তার নিজের ছেলে হিসাবে পরিচয় দিল। আমিও আর কিছু বললাম না। যাই হোক, প্রথম দিন কিছু বন্ধু বানিয়ে বাসা চলে আসলাম। এরপর থেকে শুরু হলো আমার লেখাপড়া, মানে আমার ছাত্র জীবন। দেখতে দেখতে কলেজে ভর্তি হওয়ার আমার 1 বছর হয়ে গেল। ইয়ার চেঞ্জ পরীক্ষা দিলাম, এবার আমি 3য় বর্ষে। কলেজে আমার বেশ কয়েকটা বন্ধু হয়েছে। আজকে রেজাল্ট দিছে, বেশ ভালোই রেজাল্ট করছি। ভালো ছাত্র হওয়ায় এবারও আল্লাহর রহমতে ফার্স্ট হয়েছি। আব্বুকে বললে আব্বুও খুশি হয়েছে। আব্বু আমার মাঝেই আগের ছেলেকে খুঁজে পায়, কারণ আব্বুর আগের ছেলেও লেখাপড়ায় অনেক বেশি ভালো ছিল। আব্বু আমাকে একটা বাইক উপহার দিচ্ছে। একদিন ক্যাম্পাসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, এমন সময় আব্বু ফোন দিয়ে বলল, তাড়াতাড়ি অফিসে আয়। একথা বলেই ফোন কেটে দিল। সো গাইজ, এতদিন পর ফাইনালি তোমাদের কথা রাখলাম। ইউটিউবে হচ্ছে অলরেডি এর পরবর্তী 10 মিনিটের একটা পার্ট আপলোড করে ফেলছি। আমার চ্যানেলের নাম হচ্ছে ভিশনারি সাজিদ। তোমরা চাইলে টিকটকের বায়ো থেকে গিয়ে এখনই দেখে আসতে পারো। আব্বু ফোন দিয়ে বলল, তাড়াতাড়ি অফিসে আয় তো। এটা বলে হঠাৎ করে ফোনটা কেটে দিল। আমার মনের ভিতর একটা অজানা ভয় ঢুকে গেল। বন্ধুদেরকে বলে আমি দ্রুত বাইক নিয়ে অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে দেখি অফিসটা ফাঁকা। আমার মনের ভিতর ভয় আরো বেড়ে গেল। আমাকে পিয়ন দেখে বলল, আব্বু নাকি আমাকে হলরুমে যেতে বলছে। আমি আর দেরি না করে হলরুমের দিকে হাঁটা শুরু করলাম। হলরুমে গিয়ে দেখি সব স্টাফরা বসে আছে, আর আমার আব্বু মাইক্রোফোন হাতে স্টেজে বসে আছে। আমাকে রুমে ঢুকতে দেখেই দাঁড়িয়ে বলতে শুরু করলো, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আজ আমি যে জন্য আপনাদেরকে হলরুমে ডেকেছি, আপনারা আমার ফ্যামিলি সম্পর্কে জানেন। আজ থেকে 6 বছর আগে আমি আমার ফ্যামিলিকে হারাইছি আমার একটা ছেলেকে। কিন্তু আল্লাহর রহমতে আমি আরও একটা ছেলে ফিরে পেয়েছি, যে ছেলে নিজের জীবন বিসর্জন দিয়ে আমাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করেছিল। আমার ছেলে এই অফিসেই কাজ করে। যেদিন আমার ছেলে এই অফিসে জয়েন করছিল, সেদিন আমি তাকে বলছিলাম, বাবা আমার এত সম্পত্তি, তারপরেও তুমি কেন জব করবে? সেদিন সে আমাকে বলছিল, আব্বু আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আমি তাকে সবার সাথে পরিচয় করে দিতে চাইছিলাম যে সে আমার ছেলে, কিন্তু সে বলছিল, আব্বু আমি যেমন আছি ভালো আছি, তার মধ্যে কোনো অহংকার নাই। আমি যদি তাকে বলি, বাবা আমাদের গাড়ি আছে, তুমি গাড়ি নিয়ে অফিসে যাও, সে আমাকে বলে কি জানেন, আমি এমনই ভালো আছি। আপনারা কি চিনেন যে কে আমার ছেলে? সবাই বলল, না স্যার। সবাই উৎসুক জনতার মতো আব্বুর দিকে তাকিয়ে আছে। আব্বু আবারও বলতে লাগলো, আজকে আপনাদেরকে আমি এজন্যই ডেকেছিলাম যে আমার ছেলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমার ছেলে আর কেউ না, আমার ছেলে হলো আপনাদের সবার পরিচিত, আমার ছেলে হলো আপনাদের খুবই পরিচিত শাহিদ হাসান শাহী। আমার নাম শুনে সবাই অবাক হয়ে গেল। আমি এতক্ষণে কলিগ মানে অফিসের বন্ধুদের সাথে বসেছিলাম। বন্ধুরাও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আর অবাক হবারই কথা, কারণ এই 1 বছরে আমি কাউকে বুঝতে দেই নাই যে আমি মালিকের ছেলে। যাই হোক, কথা বলা শেষে আব্বু আমাকে স্টেজে ডাকলো। আমি যাবার পরে আব্বু আমাকে ফুল দিয়ে বরণ করলো এবং অফিসের অ্যাডমিনের চেয়ারে বসালো। আমি চেয়ারে বসতেই আব্বু আবারও বলতে শুরু করলো, এই কোম্পানি এবং আমার সব সম্পত্তির মালিক এখন থেকে আমার ছেলে। এখন আমি বেশ অসুস্থ, আবার হায়াতের কথাও বলা যায় না। এছাড়া যদি কোনো কারণে আমি অফিসে নাও আসতে পারি, তাহলে আমার ছেলে শাহিদ হাসান শাহী এই অফিস দেখাশোনা করবে। আর আমি আশা করি আমার অনুপস্থিতিতে আপনারা কেউ কাজের গাফলাতি করবেন না। আব্বু আরও কিছুক্ষণ লেকচার দেওয়ার পর সবাইকে ছুটি দিল। হলরুম থেকে বের হয়ে বন্ধুদের কাছে যেতেই ববি বলল, স্যার আপনি এখানে, কোনো দরকার কি? আমি বললাম, শোন তোরা আমার বন্ধু ছিলি আর এখনো আছো, সো কোনো সার করবি না, ওকে? রিমন বলল, তা না হয় বুঝলাম, কিন্তু তুই এতদিন আমাদেরকে এটা বলিসনি কেন? আমি বললাম, আমি যদি তোদের বলে দিতাম তোরা কি আমার সাথে ফ্রিলি থাকতি? নাহিদ বলল, সত্যি রে, তুই অনেক মহান। ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর বাসায় ফিরলাম। রাতে ডিনার করার সময় আব্বুকে বলল, সো গাইজ, এতদিন পর ফাইনালি তোমাদের কথা রাখলাম। ইউটিউবে হচ্ছে অলরেডি এর পরবর্তী 10 মিনিটের একটা পার্ট আপলোড করে ফেলছি। আমার চ্যানেলের নাম হচ্ছে ভিশনারি সাজিদ। তোমরা চাইলে টিকটকের বায়ো থেকে গিয়ে এখনই দেখে আসতে পারো।
আমি ওর হাতটা ধরে থামিয়ে দেই এবং বলি, সামিয়া বিশ্বাস করো। আমাকে আর বলতে না দিয়েই সামিয়া ঠাস ঠাস করে আমাকে দুটো থাপ্পড় দিল আর বলল, তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? আর কি বললি? বিশ্বাস। এটা বলে হা হা করে হাসতে লাগলো এবং বলল, কাকে বিশ্বাস করব? তোকে। একটা মেয়েকে করার চেষ্টা করে আমার কাছে এসে বলল, আমাকে বিশ্বাস করো। আর আমি তাই বিশ্বাস করে নিব যে তুই নির্দোষ। তোর মতো চরিত্রহীনকে আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। আর কখন আমার সামনে আসবি না। তোর এই পাপী মুখটা নিয়ে আমার সামনে আসবি না। সামিয়ার মুখে চরিত্রহীন কথাটা শুনে আমার শরীর অবশ হয়ে গেল। আমি কাকে এতদিন যাবৎ ভালোবেসে আসছি, যে আমাকে একটা কথা বলার সুযোগ না দিয়েই মিথ্যা অপবাদ দিয়ে দিল। সামিয়ার সব কথাগুলো শুনে যতটা না কষ্ট পেয়েছি, তার মুখ থেকে চরিত্রহীন কথাটা শুনে তার থেকে 1000 গুণ বেশি কষ্ট পেয়েছি। সামিয়াকে বললাম, সামিয়া তুমি আমার কথা না শুনে এত বড় একটা অপবাদ দিতে পারলে? তবে একটা কথা মনে রেখো, যেদিন সত্যটা জানতে পারবা সেদিন খুব কান্না করবা, কিন্তু আফসোস ওই দিন আর আমাকে পাবা না, আর কোনোদিন তোমার সামনে আসবো না। আর হ্যাঁ, পারলে এই চরিত্রহীনকে ক্ষমা করে দিও। ভালো থেকো আর নিজের যত্ন নিও। এটা বলে চোখের পানি মুছতে মুছতে চলে আসলাম। এখন আমার উদ্দেশ্য হলো, সো গাইজ, সম্পূর্ণ গল্প পাওয়ার জন্য এখন আর দেরি না করে আমার ইউটিউবে চলে যাও। চ্যানেলের নাম হচ্ছে ভিশনারি সাজিদ। তোমরা চাইলে টিকটকের বায়ো থেকেও যেতে পারো।